ঠিক এক বছর আগে 26শে সেপ্টেম্বর 2024 আমাদের নিফটি ছিল অল টাইম হাইয়ে। অথচ সেই এক বছর পরে অর্থাৎ আজ 26শে সেপ্টেম্বর 2025 নিফটি সেই অল টাইম হাই থেকে প্রায় 5.5% কারেকশন মোডে রয়েছে। শুধু এখানেই শেষ নয়, এই বিগত 6 দিনের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের 13 লক্ষ কোটি টাকা কিন্তু মুছে গেছে। সেটাই শেষ নয়, আমরা দেখতে পেয়েছি নিফটি আইটির ক্ষেত্রে দারুণভাবে পতন ঘটেছে। নিফটি আইটি, কোফার্জ, টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, আইটি সেক্টরের বড় ছোট কোম্পানিগুলো পারসিস্টেন্ট, এমফ্যাসিস প্রচুরভাবে পতন ঘটেছে। শুধু এখানেই শেষ নয়, ফার্মা সেক্টর, সেখানে ডিভিস ল্যাবরেটরি যদি বলি, ইপকা ল্যাবরেটরি যদি বলি, এছাড়া বিভিন্ন ফার্মা সেক্টর কোম্পানিগুলো রয়েছে যেগুলো যেরকম সান ফার্মা রয়েছে, সিপলা রয়েছে, লরাস ল্যাবরেটরি রয়েছে, প্রচুরভাবে পতন ঘটেছে। এই যে সেক্টরের এমন আতঙ্কের পরিবেশ এবং এটা নাকি শুরু, এরপর নাকি মার্কেট আরো কারেকশন হবে এবং আর কারেকশনটা কি ক্র্যাশের দিকে নিয়ে যাবে, অনেকে প্রশ্ন করছে, অনেকে মেল করছো, কমেন্ট করেছে এই মুহূর্তে কি করা উচিত, তাহলে কি প্রফিট বুক করে নেওয়া উচিত, না এটা নাকি শুরু। তাহলে আলটিমেটলি আজকের ভিডিওর মধ্যে এই বিষয়গুলো বলবো, কি মার্কেটে এই অবস্থা হওয়ার পিছনে কারণ কি, কোন কোন কারণের জন্য মার্কেটে এই জায়গায় পৌঁছেছি, তাহলে কি প্রফিট এখন বুক করে নেওয়াটাই বেটার হবে নাকি আরো কিছু অপেক্ষা করা দরকার রয়েছে। পোর্টফোলিওর ক্ষেত্রে অনেকের নেগেটিভিটি স্টার্ট হয়ে গেছে, তাহলে তো এই মুহূর্তে প্রফিট বুক করে নেওয়াটাই ভালো বলে মনে হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দেবো এবং আগামী ভবিষ্যৎ কোথায় যেতে চলেছে, আমার কি মতামত রয়েছে, সে সবকিছু নিয়ে বলার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রেখে দেবে, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে আমাকে, তাদের অসম্ভব ভালো ভালো কমেন্টগুলো সবসময় উজ্জীবিত করে দেয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভীষণ গুরুত্বপূর্ণ যে পয়েন্টের দিকে যাব সেটা হচ্ছে নিফটি কিন্তু প্রচুরভাবে পড়ে গেছে। মানে আজকে দেখলাম 24,700-তে গিয়ে ছুঁয়ে ফিরে এলো। মানে এমনই অবস্থা, সেন্সেক্সও পড়ে গেছে, নিফটি পড়েছে। বেশ কিছু কোম্পানি, যে কোম্পানিগুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলছে, যেরকম ভাবে ফার্মা সেক্টর, যেরকম আইটি সেক্টর, এইগুলো কিন্তু আমাদেরকে একটা নেগেটিভিটি টেনে নিয়ে যাচ্ছে, মানে গোটা নিফটিটাকে নিচে নিয়ে গেছে। সে প্রথম যে ঘটনার দিকে যাওয়ার কথা সেটা হচ্ছে বয়স বাড়লে বলে না বুড়ো বয়সে ভীমরতি। তো এই ভীমরতিতে ধরেছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে অন্তত ব্যাপারগুলো অত্যন্ত অস্পষ্ট লাগছে। ফার্মা সেক্টর মানে ইউএস আমাদের উপর দাঁড়িয়ে, মানে আমরা খুব সস্তায় ওদেরকে ওষুধপত্র বিলি করি। যদি সস্তায় আমরা ওষুধ দেই, এমন কোন সুস্থ মানুষ রয়েছে যে সস্তার জিনিসের উপরে আঘাত করা? ব্যাপারটা খুব অস্পষ্ট এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। আজকে যে খবরটা এলো, খবরটা হলো ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প 100% ট্যারিফ চার্জ করছে আমাদের ফার্মাসিউটিক্যালে ব্র্যান্ডেড এবং যেগুলো পেটেন্ট রয়েছে এমন সব কোম্পানিগুলোর উপরে। এখানে ব্র্যান্ডেড এবং পেটেন্ট দেওয়া কোম্পানি বলতে যেগুলো মনে পড়ে, তার মধ্যে প্রথম কিন্তু লরেন্স ল্যাবরেটরি রয়েছে, ডিভিস ল্যাব রয়েছে, ইপকা রয়েছে, সিপলা রয়েছে, এছাড়া সান ফার্মা রয়েছে, এইসব কোম্পানি। এবং ঠিক সেগুলোর ক্ষেত্রেই আঘাতটা বিরাটভাবে এসে পড়েছে। এটা কিন্তু নেগেটিভিটি তৈরি করেছে। মানে ইউএস এর ক্ষেত্রে যেটা দেখা গেছে, ওদের যে মেডিসিন মানে ফার্মা, তার ম্যাক্সিমামটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে। অথচ সেক্ষেত্রটা কি আঘাত করছে? তার মানে কি ইন্ডিয়া সাবস্টিটিউট কাউকে খুঁজে পাওয়া গেছে বলে এই অবস্থা সৃষ্টি করেছে, নাকি এটা একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করা? আলটিমেট যেটাই হোক, যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ওদের দেশে কিন্তু এটা একটা ক্ষতির সৃষ্টি করবে। ডিমান্ড কিন্তু বাড়বে, ডিমান্ড অনুযায়ী যদি সাপ্লাই না হয় সেক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন হওয়ার সম্ভাবনা বিরাটভাবে রয়ে গেছে। ওদিক থেকে ফেড ক্ষেত্রে মিস্টার জেরোমি পাওয়েল কিন্তু বলেছে আগামী ভবিষ্যতে যে ফেড রেট কাট যে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম। এর ফলেও কিন্তু মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়েছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখলাম সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, তারা কনস্ট্যান্টলি কিন্তু বিক্রি করে চলেছে, মানে আউটফ্লো হয়ে চলেছে। আউটফ্লোর যে মাত্রা সেটা ভয়াবহ। মানে 2025 সালে আমরা দেখছি 1,44,000 কোটি টাকা মতো কিন্তু ওরা বিক্রি করে দিয়েছে। শুধু যদি সেপ্টেম্বর এই পর্যন্ত দেখি, প্রায় সেখানে 13,450 কোটি টাকা কিন্তু ওরা বিক্রি করেছে। শুধু আজকে যদি দেখি, দেখবো 4,995 কোটি টাকা কিন্তু ওরা বিক্রি করে দিয়েছে। এই যে প্রবলভাবে বিক্রি চলেছে, যদি ডিআইআই না কিনতো তাহলে কিন্তু আজকে আমাদের শেয়ার বাজারে বিরাট পতন অনিবার্য ছিল। তা এহেন পরিস্থিতিতে আজকের মার্কেট কিন্তু এই সেল অফ মানে আউটফ্লো হওয়ার পিছনে একটা বড়ভাবে দায়ী বলে মনে করে নেওয়া। 3 নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল কিন্তু দাম প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু আজকে যদি বলি 4% মতো প্রাইস হাইক করেছে। এর পিছনেও একটা কারণ রয়েছে, সেই কারণটা হচ্ছে
ইউক্রেন কি করেছে, ইউক্রেন তার ড্রোন দিয়ে রাশিয়ার যেসব এনার্জি যে সমস্ত এরিয়াগুলো ছিল সেগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছে এবং এর ফলে কিন্তু একটা ক্রাইসিস তৈরি হয়েছে। আমি এই ব্যাপারে যে বক্তব্য রাখছি, আমাদের উচিত শুধুমাত্র ইকুইটি মার্কেট নয়, এই যে প্যানিক সৃষ্টি হচ্ছে, এই ডেঞ্জার সিচুয়েশন তৈরি হচ্ছে, মার্কেটে এত ওঠানামা শুরু হয়েছে, এর জন্য একটা বিকল্প পদ্ধতি গ্রহণ করা। তোমাদের কি সুধীন বাবুর গল্পটা মনে পড়ছে? সুধীর বাবু জিতে গেল। সুধীর বাবু জিতে গেল মানে সে যে ইনভেস্ট করেছিল, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে প্রফিট বুক করেছিল বলেই সে কিন্তু একটা বড় স্বস্তির জায়গা ছিল। ব্যাপারটা কি বোঝা গেছে? আমার আরেকটা চ্যানেল রয়েছে বেস্ট ইনভেস্টর গুরু, আসল চ্যানেল যেটা, সেখানে এই ব্যাপারে কথা বলেছিলাম, বিনিয়োগের ডায়েরি। সেখানে একটা সিরিজ চলছিল গল্পের, তার মধ্যে ছিল সুধীর বাবুর কথা। সেখানে বিকল্প পদ্ধতি, এই টাকাটা তোলার পরে সে টাকাটা উনি কোথায় রেখেছিলেন? একজন রিটায়ার্ড পার্সন, তার স্টক মার্কেট তার কাছে রিস্কের জায়গা, সে টাকাগুলো কোথায় রাখবে? একটা অল্প বয়সী 24, 25, 28, 30 বছরের একটা অল্প বয়সী বাচ্চার ক্ষেত্রে স্টক মার্কেটটা হচ্ছে আদর্শ জায়গা, কিন্তু একজন 50 বা তার ঊর্ধ্বে আসা মানুষের কাছে স্টক মার্কেটটা থামিয়ে দেওয়ার জায়গা, এবং 60 বছর তার ঊর্ধ্বে উঠে যাওয়া মানে বিকল্প ব্যবস্থা ইমার্জেন্সি বেসিসে খোঁজা দরকার। সে বিষয়ে কিন্তু আমার ভিডিওটা আগামীকাল সকালে আসছে বেস্ট ইনভেস্টর চ্যানেলে, দেখে নেবে সেটা। যেটা বক্তব্য এখন, এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ক্রুড অয়েলের জন্য, একটা ইউক্রেনের উপর, ইউক্রেন আঘাত করছে রাশিয়ার উপর, তার ফলে ইম্প্যাক্ট পড়ছে, এই পরবর্তীকালে চার্জ করছে, ট্যারিফ চার্জের ফলে এক ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে। এইগুলো আলটিমেটলি কিন্তু একটা বড় মাপের ইকুইটি মার্কেটের ভোলাটিলিটির ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ে যায়। এটা একটা নেগেটিভ ব্যাপার। এই জন্য বড় বড় অ্যানালিস্ট যারা, তারা বলছে যে নন কোরিলেটেড অ্যাসেট তার উপরে ইনভেস্ট করা উচিত, অর্থাৎ পোর্টফোলিও ডাইভার্সি করা উচিত। এই যে নন কোরিলেটেড অ্যাসেট, এগুলোর মধ্যে কি কি পড়ছে? গোল্ড পড়ে, এগুলোর মধ্যে কর্পোরেট বন্ড পড়ছে, এগুলোর মধ্যে ডেপ্ট ফান্ড পড়ছে। অর্থাৎ এই বিকল্প বিনিয়োগ পদ্ধতি, যেটা নিয়ে আমার এই ভিডিওটা আসতে চলেছে কয়েক ঘন্টা পরে, এই সব কিছু নিয়ে কিন্তু বক্তব্য রেখেছি। ফলে আমার এই ভিডিওগুলো দেখলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা বহু গুণ বেড়ে যায়। এছাড়া আরেকটা অদ্ভুত বিষয়, যেটাও কিন্তু মার্কেটে ডাউন হওয়ার পিছনে কারণ, সেটা হচ্ছে H1B ভিসা। এই H1B ভিসার যে ফিজ, সেটা কিন্তু বহু পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এটা খবর জানি, আমেরিকানরা যে ভিসা দিচ্ছে তার 70% হচ্ছে ইন্ডিয়ান। এই 70% ইন্ডিয়ানের মধ্যে ম্যাক্সিমামটা রয়েছে আইটি প্রফেশনাল, আইটি এমপ্লয়, বিদেশে যারা কাজ করছে ইন্ডিয়া থেকে গিয়ে। এই ধরনের H1B ভিসা রেস্ট্রিকশন এবং বলবৎ করার কারণের জন্য আইটি কোম্পানিগুলো নতুন করে কোনো এমপ্লয়কে ভারত থেকে এখানে আনতে পারবে না, যেটা আনা খুব জরুরি ছিল। দ্বিতীয়ত, যে সমস্ত এমপ্লয়াররা এক্সিস্ট করছে তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন আসা। এছাড়া ইউএস এর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া সিটিজেনদের তোমাদের নিতে হবে। প্লাস বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, মাইক্রোসফট বলা কিংবা মেটা বলা কিংবা ইন্টেল বলা, এদেরকে ইন্ডিয়ানদের নিতে না করা, এই সবগুলো কিন্তু এক ধরনের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। যে কারণে বলেছিলাম যে এই ধরনের মানে বুড়ো বয়সে ভীমরতি হওয়ার আলটিমেট কারণটা কি? এর ফলে কিন্তু ওদের দেশে ইনফ্লেশনটা মাথাচাড়া দিয়ে উঠবে, এক ধরনের ডিমান্ড ক্রিয়েট করবে। ডিমান্ডটা সাপ্লাই এত দ্রুততার সঙ্গে আসা সম্ভব নয়। আলটিমেটলি এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট ওদের দেশে। আরেকটা পয়েন্টের দিকে, সেটা হচ্ছে ফেড রেট কাট। ফেড রেট কাট হওয়াটা শেয়ার বাজারের পক্ষে পজিটিভ খবর, কিন্তু মিস্টার জেরোমি পাওয়েল যে ঘটনাটা বললেন, তিনি বললেন আগামী দিনে রেট কাট হওয়ার সম্ভাবনাটা খুব কম। এই রেট কাট হওয়ার সম্ভাবনা কম শোনার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়লো। এবং এ কথাটাও বলে রাখা দরকার, রেট কাট যত বেশি হবে ইনফ্লেশন তত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। সে কারণের জন্য রেট কাট করাটা কিন্তু বাধ্যতামূলক নয়। এবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। যারা ইনভেস্টার, প্রকৃত ইনভেস্টার রয়েছে, তারা কিন্তু একটা সন্দিগ্ধ মানে সন্দেহ প্রকাশ করছে ফাইন্যান্সিয়াল 2026-27-এ যে আগামী যে রেজাল্টগুলো আসবে, সেই রেজাল্টগুলো খুব পজিটিভ হবে। অর্থাৎ আরেকটু খুলে বলা দরকার, জিএসটি কমানোর ফলে যে এক্সপেকটেশন তৈরি হয়েছিল আগামী দিনে মার্কেট একটা বড় কিছু দেখাবে বা কনজাম্পশন বাড়বে, কিন্তু ইনভেস্টররা যেটা মনে করছে খুব বেশি সেখানে পরিবর্তন ঘটবে না। ফলে সেক্ষেত্রে তাদেরও কিন্তু বিশ্বাসযোগ্যতা হারায়। এইগুলো হলো সবচেয়ে বড় কারণ, যে কারণের জন্য কিন্তু মার্কেটটা এখন শুধু আজ বলে না, আগামী দিন, আগামী বেশ কিছু সময় ধরে পতন হওয়ার সম্ভাবনা থাকছে। এটাকে আমি ক্র্যাশ বলবো না, কারেকশন বলবো, সেটা পরে বলবো। কিন্তু এই মুহূর্তে কি করা উচিত?
যারা শর্ট টার্ম ভেবে নিয়েছো প্রফিট বুক করবে, এরকম সংখ্যাটা অনেক, তাদের জন্য একটা কথা বলে রাখা দরকার যে এটাই প্রকৃষ্ট সময় এক্সিট করে যাওয়া। কিন্তু যারা লং টার্মে রেখে দিয়েছো, দেখা গেছে অতীতে বহুবার মার্কেট কারেকশন হয়েছে, মার্কেট ক্র্যাশ হয়েছে, কিন্তু ভবিষ্যতে দেখা গেছে সেইটা কিন্তু কনস্ট্যান্টলি আবার পজিটিভ মুভমেন্ট করেছে, ফলে সেই প্রফিটেবিলিটি ফিরে এসছে। ফলে লং টার্ম ইনভেস্টরদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে এটাতে ইনভেস্ট করে রাখাটা প্রকৃষ্ট, অর্থাৎ এখনই এক্সিট করাটা কোনো মানে হয় না। আজকের জন্য শেষ হচ্ছে, আবার দেখা হবে কালকে।